নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ। সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, অভিযোগ নেতাদের। ব্যর্থতার চোরাবালিতে আটকে প্রলাপ বকছে দলটি, পাল্টা জবাব আওয়ামী লীগের। কাল শান্তি সমাবেশের ঘোষণা। আন্দোলনে ব্যর্থতা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থতা, ভুল আর ব্যর্থতা চোরাবালিতে আটকে বিএনপি কোনো কিছু আদায় করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফেরাত কামনায় দোয়া। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন, জানাজায় মানুষের ঢল। পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে জ্বলন্ত বিমান নিয়ে যান নদীতে। হজ যাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি ৩২,০০০-এর বেশি মুসল্লি। প্রক্রিয়া চলছে জানালো হজ অফিস। নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন গাইডরা, অভিযোগ মুসল্লিদের। এবং টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন 6, মাত্র ৪৮ মিনিটে যাওয়া যাবে কমলাপুর। উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে নতুন পথে চলছে সম্ভাব্যতা যাচাই। সরকার জনসমর্থন হারিয়েছে বলেই ৭ জানুয়ারির চেয়েও কম ভোটার ছিল উপজেলা নির্বাচনে, এমন দাবি করে বিএনপি নেতারা বলেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। নয়াপল্টনে বেগমজির স্থায়ী মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দেন, রাজপথের আন্দোলনেই হটানো হবে ক্ষমতাসীনদের। ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। জনগণ কেউ যায়নি। বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে। এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জুয়াচুরি হয়েছে, জালিয়াতি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। সরকারের রিমোট কন্ট্রোল কার হাতে? মোদির হাতে, না ওদের দুবারের হাতে, না রয়েছের হাতে। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদের কাছে। নেতাকর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয়, লড়াই করে সরকারকে হটানোর আশা বিএনপি নেতাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিশৃঙ্খলার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় একথা বলেন তিনি। এ সময় আগামীকাল ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দেন। গত বছরের আগস্ট থেকে শুরু হয় রাজপথে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি। একই দিনে দুই দলের কর্মসূচি রাজপথে উত্তাপ ছড়ায়। দীর্ঘদিন পর এবার দেখা গেল ভিন্ন চিত্র। শুক্রবার বিএনপি মাঠে সমাবেশ করলেও কার্যালয়ে যৌথ সভা করেছে আওয়ামী লীগ। যৌথ সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে আন্দোলনের নামে আবারও অগ্নিসন্ত্রাসের পায়তারা করছে বিএনপি। তিনি বলেন, দলটির কর্মসূচির দিনে অরক্ষিত হয়ে পড়ে ঢাকা, তাই ভবিষ্যতে বিএনপিকে মাঠ ছেড়ে না দেওয়ার ঘোষণা ওবায়দুল কাদেরের। বিএনপি মানে রক্তপাত। গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে পারে, এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারত নয়, জনগণের ভোটেই ক্ষমতায় আওয়ামী লীগ। ভারতকে খুশি করার তো আমাদের দরকার নেই।
আমরা আমাদের শক্তিতে সামর্থ্যের উপর ভর করে আছি। এখানে ভারতের দয়ায় আমরা টিকে থাকবো, ক্ষমতা থেকে সরে যাব। ৭৫-এ আমরা ক্ষমতা ছিলাম বঙ্গবন্ধু হত্যার পর, তখন কি ভারত আমাদের ক্ষমতা বসিয়েছিল? শনিবার ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের জানান, ১৭ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকল মহানগর, জেলা, উপজেলায় দিনটি পালন করা হবে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায়ের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবন মানের উন্নয়ন করা হবে। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। বলেন, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবেন কৃষকরাও। বাবুল হোসেনের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। সাধারণ ছুটির দিনের চেয়ে শুক্রবারের দিনটি কিছুটা ভিন্ন আমেজে কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভোর ৭টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে। ছিল ফাতিহা পাঠের আয়োজনও। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন সরকার প্রধান। সেখানে তখন উপস্থিত আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন এই উদ্যোগে সম্পৃক্ত তৃণমূলের মানুষ। তাই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন সরকার প্রধান। আমার বাড়ি আমার খামার, এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে, এটাই একটা আশার কথা। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইট কাজে দেবে সবার, বলেন প্রধানমন্ত্রী। এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা, তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। শোককেও ছাপিয়ে গেছে অকুতোভয় সৈনিক আসিম জাওয়াদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। সকালে ঢাকায় সহকর্মী ও সহযোদ্ধাদের সম্মান জানানোর পর মরদেহ নেওয়া হয় মানিকগঞ্জে নিজ শহরে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। পরে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় আসিম জাওয়াদকে। নিজামুদ্দিন লিটনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। মেনে নেওয়া যায় না যে এমন একটা ছেলে মায়ের বুক খালি করে চলে গেছে। চেষ্টা তো করেছে কিভাবে মানুষকে, সাধারণ মানুষকে ছেদ করবে। জীবন দিয়ে ওনার দেশপ্রেমটা বুঝিয়ে দিয়ে গেছেন। তার যে অবদান, এটা জাতি চিরদিন স্মরণ করবে। ১৯৯২ সালে জন্ম, পৃথিবীর আলো দেখেছেন সবেমাত্র ৩২ বছর। পেশাগত জীবন নাতিদীর্ঘ হলেও কম বর্ণাঢ্য নয়। মাত্র ১৪ বছরের কর্মজীবনে পরিচয় দিয়েছেন সর্বোচ্চ দক্ষতার, অর্জন করেছেন বেশ কিছু সম্মাননাও। হজযাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি ৩২,০০০-এর বেশি মুসল্লি। তবে হজ অফিস বলছে তাদের ভিসা প্রক্রিয়া চলমান। এদিকে মুসল্লিদের অভিযোগ, নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন গাইডরা। পাড়ি দিতে হবে ৫,০০০ কিলোমিটার পথ। তাতে কি, মহান আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান সব সময়। তাই তো ঢাকা থেকেই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন মক্কার উদ্দেশ্যে রওনা করা হজযাত্রীরা। কাবা শরীফ তাওয়াফের পাশাপাশি মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করার আশায় মুখিয়ে আছেন হজযাত্রীরা।
কিছুটা সময় হাতে নিয়ে আগেই সৌদি আরবে রওনা হতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। তাই তো ফ্লাইটের কয়েক ঘন্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও কারো যেন নেই এতটুকু ক্লান্তি। অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো, জানান এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। যারা আগে হজ করে এসেছেন তাদের দাবি হজ গাইডরা তাদের দায়িত্ব পালনের থেকে নিজেদের হজ পালনের ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ চাইলেন অনেকে। বিভিন্ন কান্ট্রির সহযোগীরা কর্মীরা বিভিন্ন রাস্তায় দাঁড়ায় থাকে, যে কোনো হাজি যদি হারায় যায় তার লোকেশনটা ইন্ডিকেট করে তাকে পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করে। এই জায়গাতে বাংলাদেশের কর্মীদের আমরা খুব অভাব ফিল করছি। মোয়াল্লেমরা ঠিক সময় দিতে চান না, ওনাদেরকে শিপ গাইড করতে চান না। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনো ৩২,৬০০ জনের ভিসা ইস্যু হয়নি, যদিও হজ অফিস বলছে ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। ৫১,৫২৯টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, তার মধ্যে সরকারি মাধ্যমে ৩,৯৯০টি। সঙ্গে তাদের দাবি এবছর বেড়েছে আরও অন্যান্য সুযোগ সুবিধা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সাভারে ৯ টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন 6। দেশের প্রথম এই রেলের উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে। এরই মধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে। নগরবাসীর স্বপ্নবাহন মেট্রো রেল হরদম চলছে উত্তরা থেকে মতিঝিল। বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে। এদিকে এমআরটি লাইন 6 নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে। পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেবার। তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্টরা। আমাদের প্রথম টার্গেটটা হলো টঙ্গী জাংশনটাকে কানেক্ট করা। আমরা রেলওয়ে স্টেশন এবং টঙ্গী যে সড়ক জাংশনটা আছে এটাকে আমরা কিভাবে কানেক্ট করি, তাইলে হয়তো এটা থেকে জনসাধারণ একটা বেশি উপকার পাবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী পর্যন্ত নেওয়া হবে এই রেল। পরিকল্পনা টঙ্গী রেল স্টেশন পর্যন্ত পথটি যুক্ত করার। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত এই পথে তৈরি হয়েছে বিআরটি, সঙ্গে আছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে। ফলে নতুন করে আরও একটি উড়ালপথ তৈরি করা দুরূহ হয়ে পড়েছে। মোটামুটি একটা রুট অ্যালাইনমেন্টে বসতে পারলে আমিও ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা দেখব, আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে তারাও এটা ব্যক্তিগতভাবে দেখবে, তারপরে হয়তো এটা ব্যবসা আমরা ফার্দার ডিসিশনে আমরা বসতে পারবো। এই পথটি যুক্ত হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে ৪৮ মিনিট। স্বপ্নযাত্রার শুরু থেকেই ধীরে ধীরে যেন আস্থার প্রতিদান হয়ে উঠছে এই মেট্রো রেল। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে এর পরিধি, বাড়ছে যাত্রী চলাচল। তবে এই চলাচল আরও বেশি যাত্রীবান্ধব করতেই এখন নতুন নতুন নানা পদক্ষেপ নিচ্ছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। নির্ধারিত সময়ের মধ্যেই মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নেওয়ার কথা জানালো ভারত। ঘোষণাটি এমন সময় এলো যখন ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির বৈঠক করছেন দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। মালদ্বীপের শাসন ক্ষমতায় আছেন চীনপন্থী বলে পরিচিত মোহাম্মদ মুইজ্জু। তিনি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে নানা ইস্যুতে মালদ্বীপের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। এরই মধ্যে মুইজ্জু সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে ভারত সফর করলেন পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে করেন বৈঠক। মুসা জমিরের এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের প্রচেষ্টা হিসেবে মনে করছেন অনেকে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মুসা জমির বলেন, মালদ্বীপের তরফ থেকে ভারতের বিরুদ্ধে যেসব অবমাননাকর মন্তব্য করা হয়েছে ভবিষ্যতে তা আর পুনরাবৃত্তি হবে না। এ সময় ভারতীয় পর্যটকদের আবারও মালদ্বীপ ভ্রমণের আহ্বান জানান। আমি মনে করি আমাদের পর্যটন মন্ত্রী স্পষ্টভাবে বলেছেন ভারতীয় পর্যটকদের স্বাগত জানাতে চান। আমি নিজেও ভারতীয়দের স্বাগত জানাতে চাই যারা মালদ্বীপ ভ্রমণ করতে চান। ভারত মালদ্বীপ সম্পর্ক আবারও এগিয়ে যাবে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গত ৮ মাসে মালদ্বীপ ও ভারতে আমরা নির্বাচনী চক্রের মধ্য দিয়ে যাচ্ছি। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় ভারত সফর করলেন যখন দেশটিতে থাকা সব সেনাদের সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। 10ই মে ছিল সেনা সরিয়ে নেওয়ার শেষ দিন। এরই মধ্যে সব সেনাদের সরিয়ে নেওয়া হলো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ,
ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা, অন্তর্কোন্দল, সিনিয়রদের ছুঁড়ে ফেলা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। দেশের নারী ক্রিকেটে চলছে ব্যর্থতার উপাখ্যান। বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হারে প্রশ্ন উঠেছে নারী দলের সামর্থ্য নিয়ে। মাহবুব রিমনের রিপোর্ট। আরও একটা ক্লিন সুইপ, 5-on-5 হোয়াইট ওয়াশ। নারী ক্রিকেটে হচ্ছেটা কি? মুখে কথার তুব্বি ফোটালেও 22 গজে নেই তার কোনো প্রতিফলন। ম্যাচের পর ম্যাচ বাজে ব্যাটিং, অতিরিক্ত আত্মবিশ্বাস, যেন দেখার কেউ নেই। অথচ গল্পটা একেবারে ভিন্ন ছিল গেল বছর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে জয়, ওয়ানডে আর টি-20 দুই ফরম্যাটে মহাপরাক্রমশালী ভারতকে হারানো পাকিস্তানের দম্ভচূর্ণ। অথচ বছর না পেরুতেই মুদ্রার উল্টো পিঠ। অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে 11 ম্যাচে সবগুলোতেই শুধু হারই নয়, প্রশ্ন উঠেছে সক্ষমতা নিয়েও। আমরা যে ধরনের ক্রিকেট খেলছি সেটা হচ্ছে ভয়ের ব্যাপার। খেলা দেখে মনে হচ্ছে যে আমাদের কোনো একেবারে মানহীন একটা ক্রিকেট আমরা খেলছি। বিশ্রামের অজুহাতে ছুড়ে ফেলা হচ্ছে সিনিয়র ক্যাম্পেইনার রুমানা, জাহানারা, সালমা, শুক্তারাদের। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত না করেই দলে অভিষেক করানো হচ্ছে এক গাদা নতুন মুখ। উচিত ছিল স্লোলি একজন একজন করে দলে পরিবর্তন নিয়ে আসা। আমরা বোধহয়, আমি জানি না কেন হঠাৎ করে অনেক পরিবর্তন এসছে এবং বোঝা যায় যে এই ধরনের পরিবর্তন আসার আগে পরিবেশটা কেমন ছিল এখন বোঝা যায় যে অনেক খেলোয়াড়ই হয়তো খুব নেতিবাচক একটা এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে খেলতে হয়েছে। 2025 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখন অনিশ্চিত টাইগ্রেসদের। ব্যর্থতার এমন ধারা থেকে বের হতে না পারলে বাংলার নারী ক্রিকেটের সামনে অপেক্ষা করছে আরও বড় ভরাডুবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে অভিযোগ নেতাদের। প্রলাপ বকছে দলটি, পাল্টা জবাব ক্ষমতাসীনদের। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন। জানা যায় মানুষের ঢল। পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে জ্বলন্ত বিমান নিয়ে যান নদীতে। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।